একজন মানুষ যার হাজারেরও বেশি সন্তানের পিতা, আর এই কথাটা আজকের পৃথিবীতে শুনলে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু খুব বেশি দিন আগের কথা নয়। সপ্তদশ শতকের মরক্কোতে এমন একজন শাসক সত্যিই ছিলেন যার সন্তান সংখ্যা 800 ছাড়িয়েছিল। তার নাম মুলাই ইসমাইল ইবন শরীফ। মরক্কোর শরীফিয়ান সম্রাট মুলাই ইসমাইল, যাকে রক্তপিপাসু ইসমাইলও বলা হতো, তাকে নিয়ে বিজ্ঞানী মহলে আজও আলোচনা চলছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনি নাকি তার জীবদ্দশায় 888 জন সন্তানের জন্ম দিয়েছিলেন। নিঃসন্দেহে এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। তিনি এমন একজন রাজা ছিলেন যার জীবন, শাসন পদ্ধতি, ব্যক্তিগত আচরণ, রাজনীতি, সামরিক শক্তি এবং নারী নিবাসের পরিসর সবই ইতিহাসবিদদের কাছে আজও গবেষণার বিষয়। তার শাসনকাল ছিল 1672 সাল থেকে 1727 সাল পর্যন্ত, পুরো 55 বছর, যা সেই যুগে অত্যন্ত বিরল আর দীর্ঘকালীন শাসন। এই মুলাই ইসমাইল ক্ষমতায় উঠে প্রথমেই বুঝেছিলেন যে মরক্কো তখন একেবারে বিভক্ত, ভেঙে আছে এবং বহু অঞ্চলে বিদ্রোহ চলছিল। তিনি নিজেকে শুধু একজন রাজা নয়, তাকে কিন্তু অনেক কঠোরও হতে হয়েছে, তাকে নির্মম হতে হয়েছে। তার সামরিক অভিযান, বিদ্রোহ দমন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজগুলো এতটাই কঠোর ছিল যে ইউরোপীয় দূতেরা তাকে ব্লাড থার্স্টি বলে বর্ণনা করেছিলেন। কিন্তু একই সময় অন্য অনেক নথিতে তাকে দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবেও তুলে ধরা হয়েছে, কারণ তার শাসনে কিন্তু মরক্কোর কেন্দ্রীয় প্রশাসন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এবার এই মুলাই ইসমাইলের শাসন আমলে তার সবচেয়ে বড় নির্মাণ ছিল মেকনেস শহর। তিনি চেয়েছিলেন এমন একটা রাজধানী যা ইউরোপের বড় বড় রাজপ্রাসাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ফ্রান্স লুই চতুর্দশের ভার্সাইলাইস প্রাসাদ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল, তাই তিনি নিজের রাজধানী মেকনেসকে বিশাল দেয়াল, সুদৃশ্য দরজা, অসংখ্য দালান, গুদামঘর, হ্রদ, বাগান এবং 12,000 ঘোড়ার জন্য বিশাল স্টেবল দিয়ে গড়ে তুলতে শুরু করেছিলেন। নির্মাণের জন্য ইউরোপীয় বন্দী, দাস এবং হাজার হাজার স্থানীয় শ্রমিক ব্যবহার করা হয়। অনেক ইতিহাসবিদরা কিন্তু এই নিয়ে রিসার্চ করতে গিয়ে পান যে তার স্বভাব ছিল অদম্য উচ্চাকাঙ্ক্ষায় ভরা। আর আরেকটা কথা, যে দিকটার কথা প্রথমেই বললাম, 888 জন সন্তান, অর্থাৎ তার ব্যক্তি জীবনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল তার হারেম। বলা হয় তার হারেমে 500রও বেশি নারী ছিল। এর মধ্যে স্ত্রী, উপপত্নী, বন্দিনী, উপহার হিসেবে আনা নারী এবং বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা সৌন্দর্যবতী মহিলারা কিন্তু ছিল। এবার এই মহিলারা কোথাকার? কেউ কেউ উত্তর আফ্রিকা, আরব অঞ্চল, সাহারা পাড়ের আফ্রিকা, এমনকি ইউরোপের স্পেন, ইতালি, ফ্রান্স থেকে আনা নারীরাও তার হারেমে থাকতো। হারেম ছিল একটা স্বতন্ত্র জগতের মতো। সেখানে ছিল আলাদা দালান, আলাদা পাহারা, আলাদা নিয়ম কানুন। পাহারা দিত হাজার হাজার কৃষ্ণাঙ্গ খোঁজা, যারা শুধু সুলতানের প্রতি অনুগত ছিল, অর্থাৎ সুলতান যা বলবে তারা সেটাই করবে। এদের প্রশিক্ষণ ছিল কঠোর এবং এদের দায়িত্ব ছিল সুলতানের নারীদের সুরক্ষা আর তাদের নিয়ন্ত্রণ করা। মুলাই ইসমাইলের সন্তান সংখ্যা নিয়ে বহু ঐতিহাসিক নথি পাওয়া যায়। 1704 সালে ব্রিটিশ দূত জন উইন্টার্স লিখেছিলেন যে তখন ইসমাইলের শুধু পুত্রই ছিল প্রায় 700রও বেশি। সম্পূর্ণ সন্তানের সংখ্যা নিয়ে বিভিন্ন অনুমান পাওয়া যায়, কিন্তু গবেষকরা বলেন যে 887, কেউ বলেন 1171, আবার কেউ মনে করেন এরও বেশি হতে পারে। এই সংখ্যা কিন্তু গল্প নয়, একদম অস্বাভাবিক কিছু নয়। গিনিস বুক অফ রেকর্ডে যেটা রয়েছে সেখানে 888 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরই রেকর্ডটা রয়েছে। মরক্কোর রাজকীয় আর্কাইভ, ইউরোপীয় রাষ্ট্রদূতের চিঠি এবং কিছু প্রশাসনিক হিসাব থেকেই এই সংখ্যা অনুমান করা হয়েছে। সন্তান উৎপাদন তার কাছে ছিল ক্ষমতার প্রতীক। যত বেশি সন্তান, তত বড় পরিবার, তত বড় বংশ, আর এটাই ছিল তার বিশ্বাস। তার প্রতিটি সন্তান ছিল তার চোখে ভবিষ্যতের সুরক্ষা আর প্রাধান্যের প্রতীক। তবে এই সন্তানদের জীবনযাপনও কিন্তু বেশ নিয়ন্ত্রিত ছিল। ছেলেদের অনেকেই ছোটবেলা থেকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হতো, তারা ভবিষ্যতে প্রাদেশিক শাসক বা সেনানায়ক হতো। মেয়েদেরও উন্নত শিক্ষা, ভাষা আর অভিজাত আচার শেখানো হতো, যাতে তারা রাজনৈতিক জোটের জন্য বিভিন্ন শক্তিশালী গোত্রে বিবাহিত হতে পারে। এইভাবেই কিন্তু ইসমাইল তার বিশাল পরিবারকে এক রাজনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন। তার লক্ষ্য ছিল এমন একটি বংশ প্রতিষ্ঠা করা যা সময়ের সাথে সাথে কখনো ভেঙে পড়বে না। তার কঠোরতার কথা ইতিহাসে বহুবার উঠে এসেছে। তার রাজ্য শাসন ছিল খুবই শৃঙ্খলাবদ্ধ, কেউ তার আদেশ অমান্য করলে শাস্তি ছিল ভয়ঙ্কর। অনেক নথিতেই রয়েছে যে বিদ্রোহীদের মাথা কেটে শহরের দরজায় ঝুলিয়ে রাখার ঘটনা। ইউরোপীয় দূতরাও তার দরবারে এসে ভয়ে শিষ্টাচার ভেঙে কিছু বলতে কখনো সাহস পাননি। বলা হয় কেউ যদি ভুল করে তার স্ত্রী বা উপপত্নীদের দিকে তাকাতো, তাকেও মৃত্যুদণ্ড দেয়া হতো।
তবুও তার প্রশাসনিক শক্তি এবং সামরিক দক্ষতার কারণে মরক্কো তার আমলে কিন্তু রাজনৈতিকভাবে খুব স্থিতিশীল ছিল। তিনি ইউরোপীয় জলদস্যুদের দমন করেন, কর ব্যবস্থা নিয়ন্ত্রণে আনেন এবং দেশের বাণিজ্যও উন্নত করেন। তার সময়ে সাম্রাজ্যের সীমানা দৃঢ়ভাবে নির্ধারিত হয় এবং কেন্দ্রীয় ক্ষমতা শক্তিশালী হয়। 1727 সালে প্রায় 81 বছর বয়সে মুলাই ইসমাইল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর সিংহাসন নিয়ে তার এত সন্তানদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়, কারণ এত বড় পরিবার শাসনাধিকার নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তবুও আজ মরক্কোর প্রচুর মানুষ নিজেদের তার বংশধর মনে করে। গবেষকদের ধারণা তার বংশধর আজ লক্ষাধিক হতে পারে, কারণ 888 জন সন্তান। মুলাই ইসমাইল ইতিহাসে থেকে গেছেন এক দ্বৈত চরিত্রের মানুষ হিসেবে। একদিকে নির্মম যোদ্ধা, অন্যদিকে অবিশ্বাস্য সংখ্যক সন্তানের পিতা, আর একদিকে স্থাপত্যের প্রেমিক, অন্যদিকে কঠোর শাসক, আবার অদম্য উচ্চাকাঙ্ক্ষা, অন্যদিকে পারিবারিক বিস্তারের মাধ্যমে নিজেকে অমর করে রাখার তীব্র আকাঙ্ক্ষা। তার জীবন আজও ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটা, যেখানে একজন সুলতান তার সাম্রাজ্য শুধু তরবারি দিয়ে নয়, রক্তের সূত্রেও নির্মাণ করেছিলেন। আর আজও তার বংশধররা হয়তো রয়েছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে। খুবই আশ্চর্যের বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।